জেএসসি পরীক্ষার ফল প্রকাশ। প্রাথমিকে ৯৮.৫২ ও জুনিয়র সার্টিফিকেটে ৯২.৩৩% উত্তীর্ণ। আমার খুবই ভালো লাগছে। আমার মা অনেক পরিশ্রম করেছে, আমার টিচাররা সবারই অনেক অবদান রয়েছে আমার এই রেজাল্টে। রাজনৈতিক স্থিতিশীলতায় নির্বিঘ্নে হচ্ছে বই উৎসব, বললেন প্রধানমন্ত্রী। সহিংসতা থেকে সরে পৌর নির্বাচনে অংশ নেয় বেগম জিয়াকে সাধুবাদ। এবারের অবস্থা তো অনেক ভালো, অন্তত নির্বাচন হওয়ার কারণে আর জ্বালাপোড়াতে না যে বিএনপি যে নির্বাচনের দিকে এসেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে কমিশনারদের পদত্যাগ দাবি বিএনপির। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হওয়ার কারণে বিএনপির এ পরাজয়, বলছে আওয়ামী লীগ। পৌর নির্বাচনে বিএনপির অংশগ্রহণ দেশের রাজনৈতিক হিসাব নিকাশে ভূমিকা রাখবে, ইতিবাচক হিসেবে দেখবেন বিদেশি সমালোচকরাও, অভিমত বিশ্লেষকদের। ব্লগার রাজীব হত্যা মামলায় ৮ জনের মধ্যে ২ আসামির মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন। রায়ে সন্তুষ্ট না হয়ে আপিলের সিদ্ধান্ত নিহতের বাবার। কড়াকড়ি আরোপের পর 31st নাইট উদযাপনে কক্সবাজারে নানা আয়োজন থাকছে। টানা ৩ দিনের বিচ কার্নিভাল, ঢল নেমেছে পর্যটকদের। এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে প্রচণ্ড ঝড় আর টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি। অব্যাহত বৃষ্টিতে মিসিসিপি নদীর পানি বিপদসীমার ওপরে। প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর স্কুলে স্কুলে এখন আনন্দের বন্যা। প্রত্যাশা অনুযায়ী ফল হওয়ায় অনেকেই দারুণ খুশি। পিএসসি পরীক্ষায় ৯৮.৫২ এবং জেএসসিতে ৯২.৩৩% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, মোবাইলের SMS ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখনো ফলাফল জেনে নিচ্ছে পরীক্ষার্থীরা। ফলাফল প্রকাশের পর আনন্দ উল্লাসে মেতে ওঠেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নেচে গেয়ে উৎসবের মুহূর্তকে ভাগ করে নেন তারা। এর আগে সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। সকাল 10টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের পর মোবাইলের SMS এর মাধ্যমে অনেক শিক্ষার্থী তাদের রেজাল্ট জানতে পারেন আগেভাগেই। সমাপনী পরীক্ষাতে জিপিএ 5 পেয়েছি, আমার খুবই ভালো লাগছে। জিপিএ 5 আল্লাহর রহমতে সবগুলোতে A+। সারা রাত পড়ছি, যা যেরকম পড়ছি সেরকমই সফলতা অর্জন করছি। পুরো অনেক কষ্ট করেছি পুরো বছর, এখানে ওখানে খালি পড়ে, মানে সারাদিনই খালি পড়ায় কাটতো। আমার মা অনেক পরিশ্রম করেছে, আমার টিচাররা সবারই অনেক অবদান রয়েছে আমার এই রেজাল্টে। এসএসসি ও এইচএসসির পূর্বেই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ ভবিষ্যৎ প্রতিযোগিতায় ক্ষুদে শিক্ষার্থীদের সাহস ও উৎসাহ বাড়াবে বলে মনে করেন অভিভাবকরা। আমার মেয়ে জিপিএ 5 পেয়েছে, তাতে আমি অনেক আনন্দিত। অনেক পরিশ্রম করছে পরীক্ষার আগে, রেজাল্ট নিয়ে অনেক টেনশন করছিল, তো ফাইনালি জিপিএ 5 পেয়েছে, তা অনেক হ্যাপি। আমার বাচ্চার সাথে সাথে আমি 18টা বাচ্চার রেজাল্ট বের করলাম, 18টা বাচ্চাই A+। অবশ্যই বাচ্চাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা কাজে আসবে। আমাদের বাচ্চাদের দেখলাম সারা বছর যে তাদের যে পড়ার একটা আগ্রহ। সারা দেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষায় পাশের হার ৯৮.৫২। অন্যদিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষায় পাশ করেছে ৯২.৩৩% শিক্ষার্থী। 7 বিভাগে পিইসি পরীক্ষায় পাশের হার রাজশাহীর ৯৯.০০, খুলনায় ৯৮.৯৭, ঢাকায় ৯৮.৭৪, চট্টগ্রামে ৯৮.৪১, বরিশালে ৯৮.৩০, সিলেটে ৯৬.৭৯, রংপুরে ৯৮.56। 8 বোর্ডে জেএসসি পরীক্ষায় পাশের হার চট্টগ্রামে ৮৫.৪৮, সিলেটে ৯৩.৫৯, কুমিল্লায় ৯২.৫১, বরিশালে ৯৭.26, দিনাজপুরে ৯১.52। সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৩২,৫৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন। অন্যদিকে জেএসসি ও জেডিসি পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ২৩,২৫,৯৩৩ জন। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এর আগে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, জ্বালাও পোড়াও হয়নি বলে এবছর নির্বিঘ্নে স্কুলগুলোতে নতুন বই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এজন্য বেগম জিয়াকেও সাধুবাদ জানান প্রধানমন্ত্রী। রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় ছেলেমেয়েরাও সময় মতো পরীক্ষা দিতে পেরেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া ৫৬ লাখ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করতে গণভবনে এই আয়োজন। সকালে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর ৮ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের ফলের অনুলিপি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করেন বোর্ড চেয়ারম্যানরা। আর প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, পাশের হারও বেড়েছে। তিনি বলেন, এবার রাজনৈতিক অস্থিতিশীলতা না থাকায় পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে। 2015 শুরুটাই ছিল খুবই খারাপ। তখন এই বিএনপি জামাত জোট মিলে জ্বালাও পোড়াও, মানুষকে পুড়িয়ে মারা, বাচ্চারা পরীক্ষা দিতে পারছে না। তো সে তুলনায় এবারের অবস্থা তো অনেক ভালো। অন্তত নির্বাচন হওয়ার কারণে আর জ্বালাও পোড়াওতে না যে বিএনপি যে নির্বাচনের দিকে এসেছে, নির্বাচনমুখী হয়েছে, এটাই তাদেরকে আমি সাধুবাদ জানাই যে অন্তত এটুকু সচেতনতা তাদের সৃষ্টি হয়েছে যে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলি নষ্ট করার চেষ্টা করে নাই। শেখ হাসিনা বলেন, শৈশব থেকেই শিশুদের গড়ে তুলতে হবে আত্মবিশ্বাসী করে, আর এজন্য মুক্তিযুদ্ধের গৌরব তুলে ধরতে হবে তাদের সামনে। আমাদের বাংলা মিডিয়ামের বইতে আছে, কিন্তু ইংলিশ মিডিয়াম বা ইংরেজি বই যেগুলি, সেখানে কিন্তু আমাদের এই যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা সেভাবে তুলে ধরা হয়নি, এটা তুলে ধরা দরকার। আর সেই সাথে সাথে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বিজয়, এটা আমাদের গর্বের বিষয়। আমরা যে বিজয়ী জাতি, এই আত্মমর্যাদা বোধটা আমাদের শিশুকাল থেকে ছেলে মেয়েদের মধ্যে থাকতে হবে, তাহলে তাদের আত্মবিশ্বাস গড়ে উঠবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্য বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উৎসবের উত্তরীয় পরে প্রধানমন্ত্রী শামিল হন নতুন বইয়ের আনন্দে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার তারিকুজ্জামান শিমুল এবং রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার তানিন মেহেদি। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি শিমুলের কাছে। শিমুল, আপনার সকল আনুষ্ঠানিকতা শেষে কিছুক্ষণ আগে জেএসসি পরীক্ষার এক্ষেত্রে ফলাফল প্রকাশ করা হয়েছে এবং আপনি যেহেতু জানেন যে এবার এই প্রাথমিক সমাপনী যারা পরীক্ষার্থী আছেন তাদের জীবনে এটি প্রথমবারের মতো পরীক্ষা এবং তারা আসলে পাবলিক পরীক্ষাটি আসলে কি সেই বিষয়টি তারা হয়তো এর মাধ্যমে টের পেয়েছে এবং তার ফলে তাদের কাছে কিন্তু বহুল প্রতীক্ষিত ছিল ফলাফল। তো দীর্ঘক্ষণ থেকে আমরা সকাল থেকে দেখেছি যে এখানকার যারা অভিভাবক এবং যারা পরীক্ষার্থী ছিলেন তারা বেশ আগেই, যেমন বিশেষ করে 12:30 একটা দিকে রেজাল্টটি এখানে এসেছে, কিন্তু তার আগেই তারা এখানে এসেছিলেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এবং এখন যেমনটি দেখছেন যে আমার পিছিয়ে যারা উত্তীর্ণ হয়েছেন তারা আসলে এখানে ইতিমধ্যে এখানে অপেক্ষা করছেন এবং তারা দেখছেন যে উল্লাসও করছেন। তো আমরা দেখেছি যে তারা তাদের সাথে যারা অভিভাবক এসেছিলেন তারাও এখানে অধিক আগ্রহে পাশাপাশি এসেছেন এবং শিক্ষার্থীদের চেয়ে তাদের অভিভাবকদেরকে আমরা দেখেছি আরও বেশি তারা মানে এর আগে যেমনটি তাদের বেশি উদ্বিগ্ন ছিল, ঠিক ফল পাওয়ার পরও আমরা দেখেছি তারা ঠিক তেমনভাবে বেশি উল্লসিত হয়েছেন। তো এখানকার আমি যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছি, এখনো পর্যন্ত এখানকার যে প্রাথমিক সমাপনী পরীক্ষা সেটির ফলাফল প্রকাশ করা হয়েছে এবং সেখানে তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে এখান থেকে শতভাগ পাশ করেছেন এবং এর মধ্যে একটি বড় অংশ জিপিএ 5 পেয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানকার ভিকারুননিসা নূন স্কুলে এবার শুধুমাত্র জেএসই প্রাথমিক সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করেছিল প্রায় 1000 শিক্ষার্থী এবং সেই 1000 শিক্ষার্থীর সকলেই আসলে পাশ করেছে। তো এখানকার আমরা এখন 2-1 শিক্ষার্থী যারা পাশ করেছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে আমরা আসলে তাদের অনুভূতি জানানোর চেষ্টা করব যে আসলে তারা কি মনে করছেন। তো এই ক্ষুদ্র শিক্ষার্থীদের একজনের সাথে এখন কথা বলছি। তোমরা তো অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে প্রথমবার মতো পরীক্ষা দিয়েছো, তো ফলাফল পেয়েছো, জিপিএ 5 পেয়েছো, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, A+ পেয়ে। তোমরা তো এখানে অনেক পড়াশোনা করেছো এবং তোমাদের বাবা মা এবং তোমাদের শিক্ষকরা তো তোমাদেরকে অনেকভাবে সাহায্য করেছে। তো কি মনে হচ্ছে যে A+ পাওয়ার পিছে কাদের অবদান সবচেয়ে বেশি? এবং আমার মা বাবার।
শিক্ষকরা অনেক চেষ্টা করেছেন আমাদের জন্য। তো আর যারা আছে তারা আসলে সকলে এখানে ভালো করেছে, তাদের কাছ থেকে একটু জানতে চাইবো আসলে তারা পরবর্তীতে কি ভালো করতে, কি আরো কিভাবে কি করতে চায়। তো জীবনে প্রথমবারের মতো পরীক্ষা দিয়ে তোমরা তো অনেকেই ভালো করেছো, তো ভবিষ্যতে তোমরা আসলে কি হতে চাও কিংবা আরো কেমন করতে চাও? আমরা আরো ভালো করতে চাই, এখন যেরকম ভালো করেছি তার চেয়ে আরো বেশি ভালো করতে চাই। তো পরীক্ষার আগে কেমন টেনশন কাজ করছিল এবং ফলাফল পাওয়ার পর কেমন কি মনে হচ্ছে? পরীক্ষার আগে তো অনেক টেনশন ছিল, এখন ফলাফল পাওয়ার পর অনেক দিন পর মনটা একটু শান্তি হয়েছে। তো হাফসা, আপনি যেমনটি শুনলেন যে আসলে যারা ক্ষুদে শিক্ষার্থী আসলে তারা এখনো আমরা বছর কয়েক আগের কথা যদি চিন্তা করে দেখি তাহলে আমরা দেখবো যে আসলে এই বয়সে সচরাচর সকলেই শিক্ষার্থীরা আসলে এই ফাইনাল পরীক্ষা দেওয়ার পর যে সময়টাতে আসলে অবকাশ যাপন করতে, ঠিক সেই সময়ে আসলে তারা এখন এই মুহূর্তে এই জেএসসি রেজাল্টের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেছিল এবং কয়েকজন অভিভাবক আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা রীতিমতো যদিও এখন সেই বয়সে হয়নি তারপরে তাদের অনেকেই আসলে উদ্বিগ্ন ছিল এবং কয়েকজন যাবৎ অনেক শিক্ষার্থী খাওয়া দাওয়া বন্ধ ছেড়ে দিয়েছিল এমন বলেও কয়েকজন অভিভাবক আমাদেরকে জানিয়েছেন। তো শেষমেশ যা হোক এখানকার সব শিক্ষার্থী যেহেতু পাশ করেছে সেই হিসাবে আমরা দেখেছি যে আসলে যারা অভিভাবক তারা যেমন খুশি, পাশাপাশি যারা শিক্ষক যারা এত পরিশ্রম করেছেন তারা আসলে এই কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে প্রচন্ড রকম খুশি এবং তারা উল্লসিত ভাব প্রকাশ করেছেন। তো ভিকারুন্নেসা নূন স্কুল এবং কলেজের এই ছিল এখনকার মতো জেএসসি পরীক্ষার পিএসসি পরীক্ষার ফলাফল এবং জেএসসি পরীক্ষার ফলাফল এখানকার শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন 3টা নাগাদ প্রকাশ করবে এবং তারপরে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। তো এই মুহূর্তে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আছেন আমাদের আরেক সহকর্মী তানিম মেহেদি। তো এখানকার খবর জানানোর শেষে আমরা এখন সরাসরি চলে যাচ্ছে তানিয়ার কাছে, তার স্কুলের সেখানে কি অবস্থা দেখছেন সেটি জানান। স্কুল অ্যান্ড কলেজে জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1624 জন এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি স্কুলের যিনি প্রিন্সিপাল ম্যাডাম রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে 1624 জনের মধ্যে 1624 জনই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ এই স্কুলে জেএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এর মধ্যে 1044 জন ছাত্র এবং 580 জন ছাত্রী জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা এতটুকু নিশ্চিত হতে পারিনি যে কতজন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে, সেটি হয়তোবা কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো, কারণ পরীক্ষার ফলটি মূলত ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে প্রায় 20 মিনিট আগে ওয়েবসাইট থেকে সেই ফলাফলটি ডাউনলোড করা হয়েছে এবং এরপরে হয়তোবা হিসাব নিকাশ করে দেখা হবে যে কতজন জিপিএ 5 পেয়েছে কিংবা কতজন জিপিএ 4 পেয়েছে, সেই সংখ্যাটি আমরা পরবর্তীতে জানতে পারবো। হাফসার একটি বিষয় জানিয়ে রাখছি যে পিইসি প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলও কিন্তু প্রকাশ করা হয়েছে, যদিও মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের স্কুলের কতজন শিক্ষার্থী পিইসিতে উত্তীর্ণ হয়েছে সেটি আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, কারণ আমরা স্কুল কর্তৃপক্ষের সাথে যেমনটি কথা বলেছি তারা বলেছে যে ওয়েবসাইট থেকে পুরো ফলটি এখনো ডাউনলোড করা সম্ভব হয়নি, হয়তোবা কিছুক্ষণের মধ্যে পুরো ফলাফলটি ডাউনলোড করা সম্ভব হবে। তবে জিপিএ 5 যারা পেয়েছেন আমরা দেখেছি যে অনেকেই মোবাইল ফোনের মাধ্যমে খুদে বার্তার মাধ্যমে কিন্তু তারা শিক্ষার্থীরা তাদের ফলাফলটি জেনে নিয়েছেন এবং এখন থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে অর্থাৎ স্কুল থেকে যখন শতভাগ পাশের ঘোষণা দেওয়া হয়েছে জেএসসি পরীক্ষায় তার 1 থেকে 1.5 ঘন্টা আগেই কিন্তু শিক্ষার্থী এবং তাদের অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের তাদের ফলাফল জেনে নিয়েছেন, সেটি পিইসি কিংবা জেএসসি যেই শিক্ষার্থী রয়েছেন পরীক্ষার্থীদেরকে দেখেছি যারা তারা স্কুলের ফলাফল ঘোষণার আগে কিন্তু তারা উল্লাস প্রকাশ করেছে এবং এই মুহূর্তে কিন্তু স্কুলের মাঠে যেসব শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন জিপিএ 5 পেয়েছেন তারা কিন্তু এখানে উল্লাস করছেন। খুদে শিক্ষার্থীরা আসলে আনন্দ প্রকাশ করে তাদের যে এই যে সাফল্য সেই সাফল্যকে তারা উদযাপন করছেন। পাশাপাশি জানিয়ে রাখছি আফসা, এই যে খুদে শিক্ষার্থীদের যে সাফল্য, এই সাফল্যের পেছনে কিন্তু তাদের যারা অভিভাবক রয়েছেন মা বাবা কিংবা ভাই বোন তাদেরও কিন্তু অনেক অনুপ্রেরণা রয়েছে, পাশাপাশি শিক্ষকদেরও অনেক সহযোগিতা রয়েছে তাদের এই আজকের যে সাফল্য সেই সাফল্যের পেছনে। সে কারণে আমরা দেখেছি যে স্কুলের মাঠে কিন্তু শিক্ষার্থীদের অভিভাবকদেরও সরব উপস্থিতি এবং তারা কিন্তু এই যে খুদে শিক্ষার্থী তাদের ছেলে মেয়ে কিংবা ভাই বোনদের যে আজকের যে অর্জন সেই অর্জনকে কিন্তু তারা আসলে গ্রহণ করে নিয়েছেন এবং তারা অনেকেই আনন্দ উৎফুল্ল, তারা আজকের এই মুহূর্তের জন্য হয়তো বছর ধরে অপেক্ষা করেছেন যে মহেন্দ্র খানের জন্য যে কখন তার আনন্দের তার সন্তানটি কিংবা মা ভাই কিংবা বোন ভালো রেজাল্টটি করতে পারবেন। তো হাফসা আসলে এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সব শেষ খবর। হাফসা। দর্শক, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে তারেকুজ্জামান শিমুল এবং রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে রিপোর্টার তানিম মেহেদি জানাচ্ছিলেন পিইসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আনন্দ উল্লাসের খবরাখবর।
পরীক্ষার ফলাফলে এবছর সব দিক থেকে অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, সারা দেশে পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ার পাশাপাশি পাশের সংখ্যাও বেড়েছে। ফলাফলের দিক থেকেও দেখা যাচ্ছে যে সব দিক থেকেই এবছর আমাদের অগ্রগতি হয়েছে এবং এটা খুবই আমরা আশাবাদী যে এই ফলাফল আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করেছে এবং তুলনামূলকভাবে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারার ফলে এটা সম্ভব হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা অনেক দৃঢ়ভাবে প্রশ্নপত্রের নিরাপত্তা, নকল রোধ করা এগুলোর ব্যাপারে আমরা আরও অগ্রসর হচ্ছি এবং আমরা এবারও যথেষ্ট ভালোভাবে এগুলো আয়ত্ত করতে পেরেছি। এবছর পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। দুপুরে সচিবালয়ে 2015 সালের পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন মন্ত্রী। এ সময় 1 জানুয়ারি থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে বলেও জানান মোস্তাফিজুর রহমান। এবছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ছাত্রী সংখ্যা ছাত্রদের চেয়ে একটু বেশি। গড় পাশের হারের দিক থেকেও ছাত্রীরা এগিয়ে আছে। 1 জানুয়ারি শুক্রবার রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব 2016 উদযাপন করবে। 2,23,00,000 ছাত্রছাত্রীদের জন্য প্রাথমিক শ্রেণীর 10,87,19,997টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। পৌর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করেছে বিএনপি। সাংবিধানিক দায়িত্ব পালনে ইসি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি ও 20 দলীয় জোট এই কারণে গতকাল অনুষ্ঠিত পৌর নির্বাচন 2015-র ফলাফল প্রত্যাখ্যান করছে। যেই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু হতে পারে না। একই সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা এবং সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য নির্বাচন কমিশন ও সরকারের পদত্যাগ দাবি করছে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হওয়ার কারণেই পৌর নির্বাচনে জনগণ বিএনপির বিপক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলটির সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি জনগণের রায়কে অপমান করেছে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের যে রায় দিয়েছেন এই রায় আপনারা প্রত্যাখ্যান করার কথা ঘোষণা দিয়ে প্রকান্তরে জনগণকে বা ভোটারদেরকে আপনারা অপমান করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আশা করি আপনাদের এই সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসবেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হন। পাকিস্তানের এজেন্ট হিসেবে কোনো দল এখানে বিরোধী দল হিসেবে থাকতে পারে না, সেটা জনগণ আরেকবার রায় দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তারা এই নির্বাচনে তাদের কর্মীদেরকে সুসংগঠিত করতে পারে নাই। এই অবস্থা দাঁড়িয়ে গেছে তাদের সাংগঠনিক দুর্বলতা এবং ব্যর্থতার কারণে। সেই দায়ভার তারা আওয়ামী লীগের হতে পারে না। পৌর নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নির্বাচনের পথে যে যাত্রা শুরু করেছে, দলটির অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই তা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে জাতীয় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় তিনি এই আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, এবারে স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জনপ্রিয়তা প্রমাণ হয়েছে। বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নির্বাচনের পথে যে যাত্রা তিনি শুরু করেছেন সেই যাত্রা তিনি অব্যাহত রাখবেন এবং এটাই বিএনপির জন্য মঙ্গলজনক। ভুল পথে হাঁটা, সন্ত্রাসের পথে হাঁটা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখবে না, তাদের মঙ্গল বয়ে আনবে না। অতীতের সকল স্থানীয় সরকার নির্বাচনের থেকে এই নির্বাচন অত্যন্ত ভালোবেসে সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জনপ্রিয়তা এটা প্রমাণ হয়েছে। গয়েশ্বরের বক্তব্য বেগম খালেদা জিয়ার বক্তব্যের থেকেও জঘন্য বক্তব্য তিনি রেখেছেন। ছাত্রলীগ, যুবলীগ, উদ্দীপ্ত তরুণের প্রতি আহ্বান জানাবো, গয়েশ্বরের এই অমার্জনীয় অপরাধের জন্য তাকে সমুচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। ভোট কেন্দ্র দখল, দুপক্ষের সংঘর্ষ, সহিংসতা ও কিছু কিছু কেন্দ্রে ভোট স্থগিত। তারপরেও বেশিরভাগ নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হয়েছে বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষকরা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচন এবং বিএনপির অংশগ্রহণকে
ইতিবাচক হিসেবেও দেখছেন তারা। এই নির্বাচন দেশের রাজনৈতিক হিসাব নিকাশে ভূমিকা রাখবে, পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। সাতেরা শারমিনের রিপোর্ট। গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের সবচেয়ে বড় হাতিয়ার ভোট। সেই অধিকার প্রয়োগেই এমন দীর্ঘ লাইন, অনেকটা উৎসবের আমেজ। এই উৎসবে আতঙ্ক ছড়িয়েছে এমন সব সংঘর্ষের ঘটনা। আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের সংঘর্ষের পাশাপাশি ছিল একই দলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ছত্রভঙ্গের চেষ্টা অনেক জায়গায় রূপ নিয়েছে ত্রিমুখী সংঘর্ষে। বিশেষজ্ঞরা বলছেন, এসব ঘটনার পরেও এই নির্বাচন বিএনপির জন্য স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার একটি বড় সুযোগ। বিএনপির জন্য এটা পুনর্জন্মের মতো। বিএনপি একেবারে রাজনীতি থেকে বাইরে পড়ে গিয়েছিল এবং সন্ত্রাসী রাজনীতি করে বিএনপি একেবারে নিজেদের অবস্থান দুর্বল করে ফেলছে। ইতিবাচক বিষয় হচ্ছে যে বিএনপি নির্বাচনের শেষ পর্যন্ত ছিল, নির্বাচন অংশগ্রহণ করেছে। জঙ্গিবাদের বিপক্ষে যদি লড়তে হয় তাহলে নির্বাচনী রাজনীতির বাইরে আর কোনো পথ নাই। আওয়ামী লীগের স্বার্থেই বিএনপিকে মাঠে জায়গা ছাড়া উচিত। আর এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে নির্বাচনী অনিয়ম কমে আসবে বলে মনে করেন তারা। নির্বাচন কমিশনের আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যকে তারা সাসপেন্ড করেছে, অনেকগুলি জায়গায় তারা ব্যবস্থাও নিয়েছে। সুতরাং এই জায়গাগুলি কিন্তু বাড়বে যদি নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়ার সঙ্গে থাকে। না থাকলে কিন্তু এই জায়গাটা হবে না। অনিয়ম মুক্ত হয়ে গেছে সেটা আমি মনে করি না। তা আমাদের দেশে যে কোনো দলই নির্বাচনে ক্ষমতায় থেকে নির্বাচন করলে কিছু কিছু অনিয়ম তারা করবেই বা করছে এবং করবেই। এই ধরনের একটা স্থানীয় নির্বাচনে সহিংসতা যাতে না হয় তার জন্য আমাদের আরো বেশি সজাগ থাকা উচিত ছিল। রাজনৈতিক দলগুলো যেখানে নির্বাচন অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলিতে যে নিয়ম আছে, যে বিধি আছে, প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে বাধ্য করতো যে এগুলি তদন্ত করে পরবর্তীকালে সিদ্ধান্ত নিতে। নির্বাচন প্রক্রিয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অর্জন হতো। এই প্রক্রিয়াগুলি যত হতে থাকবে ততই কিন্তু নির্বাচনের উপরে দলের ক্ষমতাসীন দলের প্রভাব তত কিন্তু হ্রাস পেতে থাকবে, কারণ এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই মেকানিজম দাঁড়িয়ে যাবে যে এইগুলি প্রতিহত করার ক্ষেত্রে। শুধু জাতীয় রাজনীতিতে নয়, বিদেশি সমালোচকরাও এই প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের গণতান্ত্রিক এবং নির্বাচনমুখী রাজনীতির একটা আমি বলবো যে দৃষ্টান্ত ইতিবাচক অগ্রগতি, এবং আমার ধারণা আন্তর্জাতিক বন্ধুরা যারা আছেন তারাও এই ইতিবাচক ধারণাটাকেই বাংলাদেশে শক্তিশালী করতে আগ্রহী। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে নির্বাচনের সুফল পাবেন না পৌরবাসী, এমন অভিমত স্থানীয় সরকার বিশেষজ্ঞদের। তারা মনে করেন রাজনৈতিক মনোনয়নে নির্বাচিত মেয়র এবং অরাজনৈতিক কাউন্সিলর সংকট সৃষ্টি করবে পৌরসভা পরিচালনায়। শাহ আলী জয়ের রিপোর্ট। নতুন অভিভাবক পেলেন 233 পৌরসভার বাসিন্দারা। উন্নত নাগরিক সেবার নতুন স্বপ্ন নিয়ে উৎসবমুখর পরিবেশে পৌর নেতা নির্বাচন করলেন তারা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচিত হলেন মেয়র। বলা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতেই এই উদ্যোগ। তবে স্থানীয় সরকার নিয়ে যারা কাজ করেন তাদের অনেকেই মনে করেন ফল উল্টো হতে পারে। তাদের আশঙ্কা স্থানীয় সংসদ সদস্যদের মতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে নতুন মেয়রদের জন্য। তারা এসে খালি দেন দরবার তদবির করবেন, বড় নেতাদের পিছনে ঘুরবেন, তাদের ক্লায়েন্ট হিসেবে তারা নিজেদেরকে কাজ করবে। এখানে তার নিজস্বভাবে কিছু করার বেশি স্কোপ নেই। সুতরাং এখানে যারা আসছেন তারা ঠিক ওইভাবে মেনেই এসছেন। এটা মাননীয় সংসদ সদস্যরা কি কি কাজ করবেন, তাদের দায়িত্ব কি, তারা এটা জানেন। সুতরাং স্থানীয় সরকারের খুঁটিনাটি ব্যাপারে তাদের হস্তক্ষেপ না করাটাই বাঞ্ছনীয় হবে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো কার্যকর ও শক্তিশালী করতে সবার আগে প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার। সিস্টেম যদি ওয়ার্ক করতে গণতান্ত্রিকভাবে, বিভিন্ন দল ওখানে থাকতো, তখন একটা চ্যালেঞ্জের প্রশ্ন আসতো। এখন যারা নির্বাচিত হচ্ছেন তারা নিজের শক্তিতে কন্টেস্ট করে নির্বাচিত হচ্ছে না, এটা দলের শক্তিতেই শক্তিশালী হয়ে তারা নির্বাচন করছেন। সুতরাং তাদের নিজস্ব বিশেষ কোনো সে থাকবে না। আমাদের কোনো রাজনৈতিক দলের কোনো স্থানীয় সরকার পলিসি নেই। তার মানে তারা যে নতুন একটা ফরম্যাটে কাজ শুরু করতে যাচ্ছে সেটা কিভাবে হবে আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না। শারমিন মুর্শিদের মত, পৌর মেয়রদের দায়িত্বের পরিধি কতটুকু তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত হওয়া দরকার। চেয়ারম্যানের পদ থেকে মেয়র হয়েছেন, এটা কি প্রমোশন না এটা কি ডিমোশন আমি জানি না। একদিকে মেয়র হচ্ছেন দলীয় নির্বাচিত প্রতিনিধি এবং কমিশন হচ্ছে নির্দলীয় নির্বাচিত প্রতিনিধি। রাজনৈতিক দল মনে করছে যে তারা মেয়র
পজিশনটাই যদি ওনারা পেয়ে যান, তাহলে পুরো সভাটার উপরে তাদের একটা নিয়ন্ত্রণ থাকবে। কি আসলে কি তাই থাকবে? এখানে কিন্তু দ্বন্দ্ব হবে। স্থানীয় সরকারের দুর্বল ভিত্তিকে সবল করা না গেলে গণতন্ত্র শক্তিশালী হবে না বলে অভিমত বিশেষজ্ঞদের। আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা বড্ড দুর্বল ভিতে আছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সেই জায়গাটায় দাঁড়িয়ে দুপুরের সময় আরো থাকছে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার রাজীব হত্যাকাণ্ডে ৮ আসামির মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ড, 1 জনকে যাবজ্জীবন ও বাকিদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3-এর বিচারক সাইদ আহমেদ এ রায় ঘোষণা করেন। প্রায় 3 বছর বিচার কাজ শেষে এ মামলার রায় ঘোষণা করলেন আদালত। 2013 সালের 15 ফেব্রুয়ারি মিরপুরের পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা নাজিম উদ্দিন পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। গত 18 মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। মামলায় 55 জন সাক্ষীর মধ্যে 35 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। রাজীব হত্যা মামলার মোট 8 আসামির মধ্যে প্রধান অভিযুক্ত রেদওয়ানুল আজাদ রানা ঘটনার প্রথম থেকেই পলাতক। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানের সহ আটক বাকি 7 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রাজীব হত্যা মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে এই প্রথমবারের মতো ব্লগার হত্যাকাণ্ডের কোনো বিচারের রায় ঘোষণা করা হলো। 2013 সালে ব্লগার রাজীব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একে একে অভিজিৎ, নিলয় ও সর্বশেষ দীপন সহ 6 জন লেখক, ব্লগার ও প্রকাশককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রায়ে সন্তুষ্ট না হয়ে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন নিহতর বাবা। এই রায় আমি মানতে পারি না, এই রায় আমি প্রত্যাখ্যান করলাম। এটা খণ্ডিত রায়, প্রভাবিত রায়, যেখানে 5 জন নিজে স্বীকার করছে, প্রথম 5 জন আসামি, তাদের যদি ওই প্রাপ্ত বিচারটা না পায়, এই রায় কারো না কারো দ্বারা প্রভাবিত হয়েছে। আসামিকে মৃত্যুদণ্ড এবং 10,000 টাকার জরিমানা, আর আরেকজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকার জরিমানা, আর বাকি 3 জনকে 10 বছরের কারাদণ্ড, 5,000 টাকার জরিমানা, আর বাকি 2 জনকে আপনি একজনকে 3 বছর, একজনকে 5 বছর। এই মামলাটি সর্বাত্মকভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। মানে আদালত কিভাবে বিচার বিশ্লেষণ করে দিয়েছেন, এটা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে আমরা বলতে পারবো। সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারি নাই, যেহেতু আমাদের কিছু আসামিকে সাজা দিয়েছেন। আমরা উচ্চ আদালতে মামলা কিছু ওনাকে একটু আগামী 1 জানুয়ারি থেকে সারা দেশের মহাসড়কে অবৈধ বিলবোর্ড এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। এবারের পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। মেট্রো রেল করি, এলিভেটেড করি, ফ্লাইওভার করি, ফুটপাথ আমাদের রিক্লেম করতেই হবে, এছাড়া কোনো পথ নেই। ফুটপাথ থেকে এবং এর জন্য আবার কিছু বিকল্প ব্যবস্থাও নিতে হবে। সিটি কর্পোরেশন সে উদ্যোগ অলরেডি তারা নিতে শুরু করেছে। আর রাস্তাগুলোকে উদ্ধার করতে হবে, অনেক রাস্তা যেটা উত্তর সিটি কর্পোরেশন অলরেডি তারা শুরু করেছেন। তারা গাজীপুর পর্যন্ত ইউরোপের যে একটা প্রস্তাব নিয়ে এসছেন, এই প্রস্তাবটাও ভালো প্রস্তাব। আমি বলছি, আমি সব দলের নিরাপত্তার স্বার্থে 31st নাইট থেকে টানা 6 দিন সন্ধ্যার পর কক্সবাজারে উন্মুক্ত মঞ্চে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে প্রশাসনিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও 31st নাইটকে ঘিরে উত্তাল থাকছে কক্সবাজার। আয়োজন করা হয়েছে টানা 3 দিনের বিচ কার্নিভালের অনুষ্ঠান। এ উপলক্ষে পর্যটকের ঢল নেমেছে সমুদ্র সৈকতের শহরে। আর নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়েছে নানা উদ্যোগ। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে 31st নাইট মানেই আনন্দ, উল্লাস আর উৎসবে মেতে ওঠা। তবে এবার নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর থেকে উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তার
তারপরও পর্যটকদের কক্সবাজার ভ্রমণে আগ্রহের কোনো কমতি নেই। ইতিমধ্যে কক্সবাজারের 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউসগুলোর শতভাগ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। আর পর্যটকদের আকর্ষণ বাড়াতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে অভিজাত হোটেল কর্তৃপক্ষ। প্রোগ্রাম বাতিল করাতে এই ক্ষেত্রে যেমন কোনো প্রভাব পড়ে না, আমাদের রুমগুলা ভরপুর। সরকারিভাবে যে কার্নিভালের আয়োজন সেটা সত্যি খুবই প্রশংসনীয় উদ্যোগ। আশা করি নিরাপত্তার দিক থেকে কোনো কমতি হবে না আমাদের সব জায়গায়। সন্ধ্যার পর অনুষ্ঠান না হলেও 31 ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত 3 দিন ব্যাপী রয়েছে বিচ কার্নিভালের অনুষ্ঠান, যাতে পর্যটকদের আনন্দ দিতে থাকছে নানা ধরনের আয়োজন। প্যারাসেইলিং এবং আমরা একটা আল্ট্রালাইট এয়ারক্রাফট ডিসপ্লে করব, সেটা থাকছে। এছাড়া আমাদের সাথে সাথে দুপুরের পর থেকে কনসার্ট চলতে থাকবে। এবার কক্সবাজারে আগত দেশি বিদেশি পর্যটকরা দিনব্যাপী আনন্দ উপভোগ করতে পারবেন বলে জানালেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। দিনের বেলা এত বেশি কর্মসূচি থাকবে আমার মনে হয় বাচ্চাদের জন্য, এবং বাইরে থেকেও যারা আসছেন দিনের বেলার কর্মসূচিতে ওনারা যথেষ্ট আনন্দ এবং বিনোদন পাবে। আমাদের বর্তমান জনবল হচ্ছে 133, তার পাশাপাশি আমরা আমাদের ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার থেকে আরো 50 জন, আর চট্টগ্রাম থেকে 20 জন এবং 200 জন ফোর্সের ডেভেলপমেন্ট রাখছি। পাশাপাশি জেলা পুলিশের 300 জনের মতো ফোর্স কাজ করবে। সরকার ঘোষিত পর্যটন বর্ষ 2016 আর 10 লাখ বিদেশি পর্যটককে বাংলাদেশ ভ্রমণে আনার লক্ষ্য নেওয়া হয়েছে এবছর। শুভ সংবাদ, কক্সবাজার। 31st নাইট ও নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকতে চলছে 3 দিন ব্যাপী মেগা বিচ কার্নিভাল। সেখানে আছেন আমাদের রিপোর্টার কমল দে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ হাফসা। প্রকৃতির অপার লীলাভূমি বাংলাদেশ, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কিন্তু বাংলাদেশে অবস্থিত। এই কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় 134 কিলোমিটার। আর এই কক্সবাজার সমুদ্র সৈকতকে পৃথিবীর কাছে তুলে ধরার জন্য এই কক্সবাজার শুরু হয়েছে 3 দিন ব্যাপী মেগা বিচ কার্নিভাল। অত সকালে এই কার্নিভালে শুরু হয়েছে মূলত পর্যটন মন্ত্রণালয় এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে 3 দিন ব্যাপী এই বিশেষ মেলা শুরু হয়েছে, অর্থাৎ বিশেষ এই উদযাপন। আমরা দেখেছি এই বিশেষ মেগা বিচ কার্নিভালে অংশ নিতে লাখ লাখ পর্যটক এখন কক্সবাজার এখন 3 ধরনের ঠাই নেই। বিশেষ করে পুরো কক্সবাজার সৈকত এখন পুরোকে পরিপূর্ণ। আমরা দেখেছি এই কক্সবাজার সৈকতে যেমন সবাই একদিকে আছে নতুন বছরকে বিদায় জানানো, অপরদিকে নতুন বছরকে বরণ করে নেওয়া, পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া। এই দুইয়ের মাঝে আজকে মেগা বিচ কার্নিভাল, এই 3টি উৎসবকে একসাথে করে পুরো কক্সবাজার সৈকত এখন এক অন্য রূপে সেজেছে। লাখ লাখ পর্যটকের পদভারে মুখরিত হয়ে পড়েছে পুরো বিস্তীর্ণ বিচ এলাকা। সকাল থেকে দেখেছি এখানে মূলত আয়োজন করা হয়েছে মেগা বিচ কার্নিভাল উপলক্ষে বিচ ফুটবল, বিচ হকি, বিচ ক্রিকেট, এছাড়া ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতার পাশাপাশি আমরা দেখেছি এখানে কিন্তু বালু দিয়ে বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করা হয়েছে। এক্ষেত্রে আয়োজকরা বলছেন পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, এবং যেখানে কিন্তু অপরূপ লীলাভূমি রয়েছে। এখানে বিশাল এই সমুদ্র তট, তার পাশে রয়েছে পাহাড় এবং গাছগাছালি, এবং এই বিশাল সমুদ্র সৈকতকে পর্যটকদের আকর্ষণ করার জন্য এই পৃথিবী জুড়ে যাতে পর্যটকরা আসতে শুরু করে। এবং জানেন যে পৃথিবীর অন্যান্য দেশ, যে বেশ কয়েকটি দেশ আছে, থাইল্যান্ড, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া, তারা মূলত পর্যটন নির্ভর দেশ। সেখানে পর্যটনকে পুঁজি করে কিন্তু বিশাল অর্থনীতি গড়ে উঠেছে। কিন্তু অপার লীলাভূমি থাকা সত্ত্বেও, বাংলাদেশে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশে কিন্তু তা করে উঠতে পারেনি। আর এরই অংশ হিসাবে যাতে বাংলাদেশকে একটি রাজস্বটা বড় করা যায়, এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির যে চেয়ারম্যান রয়েছে প্রবণ চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশে 17টি বিনোদনের কেন্দ্র রয়েছে, পর্যটন স্পট। সেই স্পটগুলোতে একটি অর্থনৈতিক নির্ভর যে শিল্প গড়ে তোলার জন্য তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে কক্সবাজারে রয়েছে 3টি পয়েন্ট, অর্থাৎ কক্সবাজার, টেকনাফ এবং নাফ নদী। এই 3টি পয়েন্টও কিন্তু বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির পক্ষ থেকেও বিশুদ্ধ বিনোদন কেন্দ্র বা বিনোদন স্পট করে তোলার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল আমরা জানতে পেরেছি। আপনি জানেন আগামী যে 2016, সে 2016কে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। এরই অংশ হিসাবে আজ থেকে শুরু হয়েছে যে মেগা বিচ কার্নিভাল। আমরা দেখেছি মেগা বিচ কার্নিভালে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে কিন্তু লাখ লাখ পর্যটক ভিড় করেছে। সকাল থেকে সব রাস্তা যেন পর্যটনে গিয়ে মিশে, কক্সবাজারের সৈকতে গিয়ে যেন মিশেছে। আমরা দেখেছি এই বিচ কার্নিভালে অংশ নিতে যারা অংশ নিচ্ছে, এমনকি কোনো হোটেল পর্যন্ত খালি নেই যেখানে লক্ষ লক্ষ লোক অংশ নিচ্ছে এবং তারা রাত্রি থাকার জন্য। আমি যখন চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে রওনা দিই তখনও দেখেছি বিপুল পরিমাণ বাস, পর্যটকবাহী বাস কিন্তু কক্সবাজারের দিকে রয়েছে। আপনি কক্সবাজার দেখতে পাচ্ছেন এখানে মূলত বিচ কার্নিভাল উপলক্ষে বেশ কিছু বালুর ভাস্কর্য তৈরি করা হয়েছে। এই বালুর ভাস্কর্যতে বাংলাদেশের আবহমান চিত্র এবং সেখানে কিন্তু ভিজিট ফর বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে যাতে সবাই দেখতে আসে সেই অনুযায়ী কিন্তু
সেই ব্যাপারে বাংলাদেশকে পর্যটকদের আকর্ষণ করার জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বলা যায় যে আজকে সেই যে 3 দিন ব্যাপী যে মেগা বিচ কার্নিভাল শুরু হয়েছে, একটি উৎসবমুখর পরিবেশে চলছে মেগা বিচ কার্নিভাল। এখন পর্যন্ত কয়েক লাখ পর্যটক এই কক্সবাজার সৈকতে ভিড় করেছে এবং এই সৈকতে চলবে সন্ধ্যা পর্যন্ত। যেহেতু নিরাপত্তার জন্য সন্ধ্যার পর কোনো অনুষ্ঠান রাখতে নিষেধ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, তাই সন্ধ্যার আগে সব অনুষ্ঠান শেষ করা হবে বলে জানিয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মেগা বিচ কার্নিভালের সর্বশেষ। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মেগা বিচ কার্নিভাল এর খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমল দে। আপনাদের আগেই জানিয়েছি ব্লগার রাজীব হত্যা মামলার রায় হয়েছে, তো সেই রায় নিয়ে সচিবালয়ে বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেটা শেয়ার করার জন্যই মূলত আপনাদেরকে আজকে এখানে আমার আমন্ত্রণ। দ্বিতীয় সেটা হচ্ছে সেই সাথে আপনারা প্রশ্ন করেছিলেন যে ব্লগার রাজীব হত্যা মামলাটা অনেক দিন যাবৎ চলছে, এটাও শেষ হয় নাই। তখন আমি বলেছিলাম যে নভেম্বর মাসেই এই মামলাটা শেষ করার একটা উদ্যোগ প্রসিকিউশনের মাধ্যমে আমরা নিব। আমরা সেই মতে একটা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু সেইখানে আইনি প্রক্রিয়ায় এবং প্রসিকিউশন এবং আসামিদের আত্মপক্ষ সমর্থন করার যে সময়টা লাগে, সেই সময়টা ক্যালকুলেট করে দেখা গেছে যে এটা নভেম্বরের শেষে শেষ করতে পারি না। কিন্তু আপনাদেরকে সুখবর দিতে পারি যে আজকে সেই মামলার রায় বেরিয়েছে। সেখানে আপনারা জানেন যে দুজনের আদালত দুজনকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। তারপরে আপনার একজনকে দিয়েছেন যাবজ্জীবন, আর 3 জনকে দিয়েছেন 10 বছর, একজনকে দিয়েছেন 3 বছর এবং আরেকজনকে দিয়েছেন 5 বছর। তো আমরা মনে করি যে এই বছরটা বিচারের ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বিরাট সাফল্যের বছর। সেই জন্য আমি আপনাদের যে সমর্থন পেয়েছি, সেই সমর্থনটুকু স্মরণ করে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি আপনাদের প্রশ্ন নিতে রাজি। বলেন। আপনারা জানেন যে দর্শক, রাজীব হত্যা মামলার রায় নিয়ে সচিবালয়ে বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। দুপুরের সময় আরো থাকছে। সাফ কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে মালদ্বীপ। দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। সকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ সময় সংবাদকে এই তথ্য জানান। প্রায় 1000 পৃষ্ঠার রায়ের নথিতে 5 বিচারপতি সই করেছেন বলেও জানা গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন তারা তার বিরুদ্ধে রিভিউ করবেন। 2011 সালের 3 অক্টোবর বিভিন্ন অভিযোগে জামায়াতের নায়েবে আমির সাঈদীর বিচার শুরু হয়। মানবতা বিরোধী অপরাধে 2013 সালের 28শে ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। আবারও পৌর নির্বাচন প্রসঙ্গ। বরগুনায় পৌর নির্বাচনী সহিংসতায় আহত নুরুল ইসলামের মৃত্যু হয়েছে। সকালে জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ধ্রুপদী এলাকার পরিবেশ। পুলিশ জানায়, গতকাল বরগুনা পৌরসভায় ভোট গ্রহণ দেখতে গিয়ে সহিংসতার শিকার হয় নুরুল। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ভোট কেন্দ্রে হামলার ঘটনায় অজ্ঞাত 600 জনকে আসামি করে সকালে সদর থানায় মামলা করেছে পুলিশ। নেত্রকোনা পৌরসভা নির্বাচনে পরাজিত 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সকাল 10:30টার দিকে মঈনপুর এলাকার ওই সংঘর্ষে আহত হয়েছেন 6 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকালের পৌর নির্বাচনে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শামীম রেজা ও আতাউর রহমান দুজনেই পরাজিত হন।
সকালে এ নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে 6 জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাজবাড়ীর গোয়ালন্দে এক হোমিওপ্যাথিক ডাক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যায় শীতলপুর গ্রামের চর বড়রাট এলাকায় ডাক্তার মোশাররফকে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা ডাক্তারকে প্রথমে রাজবাড়ী ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। আজ সকালে চিকিৎসারত অবস্থায় ওই ডাক্তারের মৃত্যু হয়। এ ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ। জাতীয় বেতন স্কেলে বেতন বৈষম্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এই সময় অষ্টম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষকরা। এছাড়া অর্থমন্ত্রী সমস্যাটি সমাধানের আশ্বাস দিলেও গেজেটে এর প্রতিফলন হয়নি বলেও অভিযোগ করেন তারা। এ সময় দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ আছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে গত কয়েকদিনের প্রচণ্ড ঝড় আর টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি আর হতাহতের পর এবার অব্যাহত বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় নতুন করে নিহত হয়েছেন অন্তত 20 জন। এছাড়াও বন্যায় দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের কাছে অবস্থিত মিসিসিপি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও যুক্তরাজ্য ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ডিসেম্বর মাসের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে প্রচন্ড ঝড় আর একের পর এক টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের পর যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বন্যা। গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টির ফলে সৃষ্ট এ বন্যায় বুধবার একদিনেই দেশটির মিজৌরি অঙ্গরাজ্যে মারা গেছেন অন্তত 14 জন। এছাড়াও মিসিসিপি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যার পানিতে তলিয়ে গেছে সেন্ট লুইস সহ রাজ্যের কয়েকটি শহরের বহু ঘরবাড়ি। পরিস্থিতি মোকাবেলায় মিজৌরি জুড়ে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। বন্যার পানি নিম্নগামী হওয়ায় আমরা এই মুহূর্তে মূলত নিম্ন অঞ্চলের দিকেই বেশি দৃষ্টি দিচ্ছি। আজ রাতের মধ্যে সেখানে বন্যা পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে, যদিও আমরা এরই মধ্যে ওই সব এলাকায় সব ধরনের বন্যা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছি। শিকাগো অঙ্গরাজ্যেও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার রাজ্যের ইলিনয়ের কয়েকটি এলাকায় অন্তত 7 জনের মৃত্যু হয়। একই পরিস্থিতি ব্রিটেনেও। গত কয়েকদিনের প্রচন্ড ঝড় আর অব্যাহত বৃষ্টিতে সেখানেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ঝড়ের কারণে মঙ্গলবার রাতে দেশটির নর্থ ইয়র্কশায়ারের ট্যাডকাস্টার শহরে 18 শতকের একটি সেতু ভেঙে পড়ে নদীতে। এছাড়াও ডি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কয়েকটি শহরও তলিয়ে গেছে বন্যার পানিতে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। সত্যিই আমি এখানে আর থাকতে পারছি না। এদিকে টানা বর্ষণের ফলে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতেও নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে দেখা দিয়েছে বন্যা। এছাড়াও প্রচন্ড ঝড় আর অব্যাহত বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসের কারণে বলিভিয়ার এল আলতো কোপকাবানা সহ পার্শ্ববর্তী আরো কয়েকটি শহরের প্রায় 90টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সাফ সুজুকি কাপের খবর। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে প্রথম সেমিফাইনালে আসরের সবচেয়ে সফল দল ভারতের মুখোমুখি হবে মালদ্বীপ। কেরালার তিভানদ্রাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। গ্রুপ পর্বে অপরাজিত দল হিসেবেই সেমির টিকিট নিশ্চিত করেছিল স্বাগতিক ভারত। দুর্দান্ত ফর্মে থাকা দ্য ব্লু টাইগারদের দুশ্চিন্তার নাম তারকা স্ট্রাইকার রবিন সিং এর ইনজুরি। তবে মালদ্বীপের বিপক্ষে এখন পর্যন্ত 14 দেখায় 10টি জয়ের পরিসংখ্যান প্রেরণা দেবে ভারতকে। অন্যদিকে গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে হারলেও আসরের সবচেয়ে আক্রমণাত্মক দলের তকমা এরই মধ্যে নিজেদের করে নিয়েছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। অধিনায়ক আলী আশফাক গেল 3 ম্যাচে করেছেন 2টি গোল। 2009 সালে ভারতের বিপক্ষে শেষ জয় পেয়েছিল মালদ্বীপ, তাই ফাইনালের সাথে ভারতের বিপক্ষে 6 বছর হারের বন্ধ্যাত্ব মোচন করতে চায় রেড স্নাপাররা। But after that, most of the play has been done by India. Lalan Zuala with the second goal. He is really
এদিকে দিনের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পিএসসি ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশ। প্রাথমিকে 98.52 ও জুনিয়র সার্টিফিকেটে 92.33% উত্তীর্ণ। রাজনৈতিক স্থিতিশীলতায় নির্বিঘ্নে হচ্ছে বই উৎসব, বললেন প্রধানমন্ত্রী। সহিংসতা থেকে সরে পৌর নির্বাচনে অংশ নেয় বেগম জিয়াকে সাধুবাদ। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে কমিশনারদের পদত্যাগ দাবি বিএনপির। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হওয়ার কারণে বিএনপির পরাজয় বলছে আওয়ামী লীগ। পৌর নির্বাচনে বিএনপির অংশগ্রহণ দেশের রাজনৈতিক হিসাব নিকাশে ভূমিকা রাখবে, ইতিবাচক হিসেবে দেখবেন বিদেশি সমালোচকরাও, অভিমত বিশ্লেষকদের। ব্লগার রাজীব হত্যা মামলায় 8 জনের মধ্যে 2 আসামির মৃত্যুদণ্ড। একজনের যাবজ্জীবন, রায়ে সন্তুষ্ট না হয়ে আপিলের সিদ্ধান্ত নিহতের বাবার। এবং কড়াকড়ি আরোপের পরও 31st নাইট উদযাপনে কক্সবাজারের নানা আয়োজন, থাকছে টানা 3 দিনের বিচ কার্নিভাল। ঢল নেমেছে পর্যটকদের। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।